চট্টগ্রামের আগ্রাবাদে একটি বস্তিতে আগুন, পুড়ে গেছে বেশ কিছু ঘর। নতুন ধান ওঠার পরও বাজারে বাড়ছে চালের দাম, ডিজেলের দাম বেড়ে যাওয়ার অজুহাত মিল মালিকদের। ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে বিক্রি হচ্ছে চোরাই গাড়ি, বিআরটিএ থেকে করানো হচ্ছে ডিজিটাল নাম্বার প্লেট। দেশে প্রথমবারের মতো 5G নেটওয়ার্ক চালু হবে কাল। ডিজিটাল বাংলাদেশ দিবসে পরীক্ষামূলকভাবে চালাবে টেলিটক। ফেসবুকের মতো প্রতিষ্ঠানগুলো মুনাফার লোভে মিথ্যা ও ঘৃণা ছড়াচ্ছে, নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করে বললেন দুই সাংবাদিক। স্বাগত সকাল ৯টার ১ ঘন্টার বিরতিহীন সংবাদের সঙ্গে আছি আমি ফারহান আলম এবং আমি শাফাত বিন ফরিদ। জানাচ্ছিলাম প্রধান শিরোনামগুলো, এবারে বিস্তারিত। চট্টগ্রামের আগ্রাবাদে ডিটি রোডের আগুনে পুড়ে গেছে একটি বস্তির ৩৩টি কক্ষ। শুক্রবার রাত ৪:৩০টার দিকে এই আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ১ ঘন্টা চেষ্টায় ভোর ৫:৩০টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি এখনো। চট্টগ্রামের আগ্রাবাদে আগুনে পুড়ে গেছে ৩৩টি ঘর। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে বা চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আসান রিটন। রিটন, আগুন কিভাবে লাগলো, এ বিষয়ে ফায়ার সার্ভিস কোনো তথ্য জানিয়েছে কিনা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো ধারণা পেয়েছেন কি? দেখুন, আগুন কিভাবে লেগেছে এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি আসলে এখনো পর্যন্ত ফায়ার সার্ভিস আমাকে বলতে পারেনি। আপনার আমার ডান পাশে যে দৃশ্যটি দেখছেন, এটি হচ্ছে গতকালকে রাতের ৪টার দিকে যে আগুন লাগে সেই ঘটনায় পুড়ে যাওয়া কলোনির একটি দৃশ্য। আমরা এখানে এটি হচ্ছে চট্টগ্রাম যে রেল লাইন আছে সেই রেল লাইন সংলগ্ন এসআরবি কলোনির একটি কলোনি। এখানে আসলে সব মিলিয়ে অন্তত ১০০-র মতো ঘর আছে, কিন্তু আমরা যেটি জেনেছি সেটা হচ্ছে ভোর ৪টার দিকে এখানে হঠাৎ করে কর্নারের একটি ঘর থেকে আগুন লাগা শুরু হয়। এরপরে আসলে লোকজন বিষয়টি বুঝতে পেরে তারা আসলে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। যেহেতু সবগুলো বেড়া এবং টিনের ছাউনি, সংগত কারণে আসলে আগুন খুব দ্রুত সবখানে ছড়িয়ে পড়ে এবং এখানে মোট ৩৩টি ঘর ১ ঘন্টার মধ্যে আসলে পুড়ে ছাই হয়ে যায়। এর মধ্যে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে আসে এবং তারা নানাভাবে চেষ্টা করে এটিকে আগুনটি নিয়ন্ত্রণ আনার জন্য, এবং শেষ পর্যন্ত তাদের কষ্টের ফলেই আসলে এখানে অন্য যে ঘরগুলো ছিল সেগুলোকে আসলে বাঁচানো গেছে। আমরা এখানে যে সমস্ত বাসিন্দা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে আসলে ঘটনা অর্থাৎ আগুনটি কীভাবে লেগেছে তারা সেটি এখনো পর্যন্ত বুঝতে পারছে না। তবে তাদের ধারণা কেউ হয়তো এই আগুনটি হয়তো লাগিয়ে দিয়েছে, যদিও এই বিষয়ে সরাসরি কেউ কোনো কথাবার্তা বলেনি। আমরা এখন পর্যন্ত যেটি জেনেছি সেটি হচ্ছে এই ঘটনায় এখনো পর্যন্ত কারো কোনো মৃত্যুর খবর আমরা পাইনি। তবে এই ঘটনার অর্থাৎ আগুন লেগেছে এমন খবর শুনে এখান থেকে অন্তত ২০০ গজ দূরে একজন ভদ্রলোক, তিনি এখানে গ্যাদাম আস্তান নামে পরিচিত, তিনি অনেকটা হার্ট ফেল করে মারা গেছেন, এমনকি আমাদের কাছে এখানকার স্থানীয় লোকজন জানিয়েছেন। এছাড়া এখানে যা দেখছেন এটুকুই, অর্থাৎ এখানে বড় রকমের যে ক্ষয়ক্ষতি হওয়ার কথা ছিল, রেললাইনে যেহেতু বস্তিতে লোকজন থাকে, ৪টার দিকে সবাই ঘুমন্ত অবস্থাতে থাকবে, এটাই খুব স্বাভাবিক। সেই হিসেবে আসলে মৃত্যুর ঘটনাটি ঘটেনি। আমরা এটিতে এখানে যারা আছেন তাদের অনেক ক্ষয়ক্ষতি হলেও কেউ যে তাদের কোনো স্বজন যে হারাননি সেটি নিয়ে তারা আপাতত স্বস্তিতে আছেন। তবে তারা মনে করছে যে তারা বিভিন্ন সংস্থা থেকে লোনের টাকা নিয়ে তাদের যে সঞ্চয় করেছিলেন, কারো এখানে নগদ টাকাও ছিল ঘরে, সেগুলো সরাতে পারেননি এবং সে কারণে তারা মনে করছে তাদের যে ক্ষতি হয়েছে সেটি আসলে পুষিয়ে নিতে তাদের অনেকদিন সময় লাগবে। এটি নিয়ে তারা আসলে সংশ্লিষ্ট মহলের সহায়তাও কামনা করেছেন। যারা এখানে স্থানীয় কাউন্সিলর আছেন, সিটি মেয়র আছেন, তাদের আসলে হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলছেন তারা একেবারেই দিনে আনে দিনে খান এমন কাজকর্ম তারা করেন। অর্থাৎ অনেকটাই দিন মজুর, রিক্সাওয়ালা, ভ্যান গাড়িওয়ালা এই টাইপের লোকে আসলে এই কলোনিতে থাকতেন। তাদের যে সঞ্চয় ছিল সেটি নিয়ে তারা এখানে থাকতেন, কিন্তু গতকালকের আগুনে বলা যেতে পারে যে একেবারে নিঃস্ব লিপ্ত হয়ে গেছেন তারা। এই হচ্ছে চট্টগ্রাম থেকে আসলে গতকালকে যে আগ্রাবাদ এলাকার যে
এসআরবি কলোনিতে আগুন লেগেছিল তার এই মুহূর্ত পর্যন্ত সর্বশেষ খবর। চট্টগ্রামে বস্তিতে আগুন লাগা প্রসঙ্গে জানাচ্ছিলেন সহকর্মী আসান রিটন। নতুন ধান বাজারে ওঠার পরও কুষ্টিয়ায় বাড়ছে চালের দাম। খুচরা বাজারে সব রকম চালের দাম বেড়েছে কেজিতে 2 থেকে 3 টাকা। চালকল মালিকদের দাবি, ধানের দাম বেশি থাকার কারণে চালের বাজারে এর প্রভাব পড়ছে। সেই সাথে ডিজেলের দাম বেড়ে যাওয়ায় বেড়েছে পরিবহন খরচ, তাই চালের দামও বাড়ছে। চলছে আমনের ভরা মৌসুম। কুষ্টিয়ার অধিকাংশ মাঠ থেকে ধান কেটে ঘরে তোলায় ব্যস্ত কৃষকরা। এ সময় চালের দাম কম থাকার কথা থাকলেও এক সপ্তাহ ধরে খুচরা বাজারে কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা। চালের বড় মোকাম খাজানগরের মিলেও বেড়েছে চালের দাম। ধানের ভরা মৌসুমেও চালের দাম বাড়ায় ক্ষোভ জানিয়েছেন সাধারণ ক্রেতারা, তাই সরকারিভাবে তদারকির দাবি তাদের। চাউলের দামটা একটা স্বাভাবিক পর্যায়ে থাকুক, আমরা সাধারণ ক্রেতা আমরা এই প্রত্যাশাই করছি, যাতে দামটা কোনো অজুহাত দেখায় বৃদ্ধি না করে দোকান। চালের দাম ক্রমেই বৃদ্ধি হচ্ছে, যেটা আমাদের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার একদম সম্পূর্ণ বাইরে। খুচরা বিক্রেতারা বলছেন মিলারদের কাছ থেকে বেশি দামে চাল কেনায় বেশি দামে বিক্রি করতে হচ্ছে। চাহিদা খুব বেশি, মার্কেট চাহিদাটা বেশি, এই জন্য চালের দাম 3 টাকা পর্যন্ত বাড়েছে প্রতি কেজিতে, 2 থেকে 3 টাকা বাড়েছে, আরও 2 থেকে 3 টাকা এই চৈত্র মাস আস্তে আস্তে বাড়ার সম্ভাবনা রয়েছে। চালকল মালিকরা বলছেন ডিজেলের দাম বাড়ায় ধান আনা এবং চাল পাঠানো দুটোর খরচই বেড়েছে, যার প্রভাব পড়েছে দামে। ডিজেলের দাম বৃদ্ধি হওয়ার কারণে ধানের পরিবহনে বৃদ্ধি পেয়েছে এবং চাউলের পরিবহনের ক্ষেত্রেও বৃদ্ধি পেয়েছে। এই বাজার বৃদ্ধি হওয়ার পিছনে এমন কোনো উল্লেখযোগ্য কারণ নাই, শুধুমাত্র ডিজেলের দাম বৃদ্ধির কারণেই চালের দাম বৃদ্ধি পেয়েছে। কুষ্টিয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলায় এবারের আমন মৌসুমে 88,882 হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চাইতেও বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নতুন ধান বাজারে ওঠার পরও বাড়ছে চালের দাম। এ নিয়ে আরও জানাতে কুষ্টিয়া থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মিলন উল্লাহ। মিলন, এই যে চালের দাম বৃদ্ধি পেয়েছে, তো দাম বৃদ্ধি নিয়ে চালকল মালিক ও বিক্রেতারা আসলে কি বলছেন আমাদের জানাবেন। আসলে প্রতিবেদনে যেমনটা বলছিলেন যে নতুন ধান ঘরে ওঠার পরেও কিন্তু চালের দাম কমেনি, বরঞ্চ বেড়েছে। আসলে আমি সকাল থেকে ছিলাম কুষ্টিয়ার খাজানগরে, এখন এই মুহূর্তে আমি আছি কুষ্টিয়ার যে পৌর বাজার, সেই পৌর বাজারে। তো আসলে এই জায়গাটিতে আমি খুচরা বিক্রেতাদের সাথে কথা বলেছি ক্রেতাদের সাথে। তারা যেটা বলছে, আসলে ক্রেতাদের নাভিশ্বাস উঠে গেছে এই যে চালের দাম ওঠানামা করতে, কিন্তু এখন যখন নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্যর দামই বেশি ঊর্ধ্বমুখী, সেই সময় ঠিক চালের দাম যখন কমার সময়, সেই সময়টি চালের দামও বেড়েছে। এটা আসলে ক্রেতারা কোনোভাবে ভালোভাবে নিচ্ছে না। আমি কথা বলেছি এখানকার খুচরা বিক্রেতাদের সাথে, তারা আমাকে যেটা জানিয়েছেন যে আসলে তারা মিলগেট থেকে যে দামে কিনে তার থেকে 1 থেকে 2 টাকা লাভে তারা এখানে বিক্রি করে, এর বেশি কোনো সুযোগ তাদের নাই। কারণ যেসব চালের দাম যখন বৃদ্ধি হয় তখন বাজার মনিটরিং এর যেসব টিম থাকে, ম্যাজিস্ট্রেট থাকে, তারা কিন্তু যে মনিটরিংটি করে এটা সাধারণত এই খুচরা বাজারেই করে। যা মূলত যে খাজানগর বড় মোকাম, সেই সব জায়গায় কিন্তু তারা মনিটরিংটা ওইভাবে থাকে না, যার কারণে কিন্তু চালের দাম নিয়ে যে তাদের কারসাজি করার সুযোগ তাদের নাই। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এখানে এই দোকানটিতেই আজকে যে মিনিকেট চাল সেটি বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে। কাজললতা যেটি ছিল 48 টাকা কেজি, সেটি এখন 50-52 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, এবং 28 যেটাই সেটিরও কিন্তু 2 টাকা করে বেড়েছে। তো আসলে সকল ধরনের যে চালের দাম, সেই দামগুলো বেড়েছে। এর কারণ হিসাবে আমি জানতে চেয়েছিলাম কুষ্টিয়ার খাজানগরে যে চালকল মালিক সমিতির অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, তার কাছে জানতে চেয়েছিলাম যে এখন এই মুহূর্তে চালের দাম বৃদ্ধির কারণটা কি। তারা আমাকে যেটি জানিয়েছেন যে মূলত ডিজেলের দাম বৃদ্ধির যে প্রভাব, সেটি এই চালের বাজারে পড়েছে। কারণ চাল তারা যে বাইরে থেকে আনে, সেই আনার যে যানবাহন খরচ সেটি বৃদ্ধি পাওয়ার কারণে তার প্রভাবটি মূলত এই চালের দামের উপরে পড়েছে। আরেকটি বিষয় তারা বলেছেন, সেটা হলো যে বাজারে কিন্তু এখন ভরা মৌসুম থাকলেও ধানের দাম কমেনি, যার কারণে কিন্তু চালের দাম কমার কোনো সম্ভাবনাও এখন নেই। তো মোটামুটি এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে চালের বাজারে সর্বশেষ সংবাদ। কুষ্টিয়া থেকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন মিলন উল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে বিক্রি হচ্ছে চোরাই গাড়ি, যার নম্বরও করে দেয়া হয় বিআরটিএ থেকে। আবার মেয়াদোত্তীর্ণ প্রাইভেট কার কম দামে বিক্রির নামেও চলছে প্রতারণা। অভিযোগ আছে এসব গাড়ি ব্যবহার করে চলছে মলম পার্টির ছিনতাই। তদন্তের পর এমন 2টি পুরনো গাড়ির শোরুমের মালিকের বিরুদ্ধে মামলা করেছে সিআইডি। এটা মাত্র 90,000 টাকায় আপনার এই গাড়িগুলো কিন্তু ভালো চলে, ইঞ্জিনও ভালো আছে। নারায়ণগঞ্জের ফতুল্লায় 2টি শোরুমে বিক্রি হচ্ছে চোরাই গাড়ি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে কম দামে আকৃষ্ট করা হচ্ছে ক্রেতাকে। এখানে মাত্র 90,000 টাকায়
প্রাইভেট কার পাওয়া যায়। 1 বছর কাগজ ফেল আছে, গাড়ি একবার অল সাইড কমপ্লিট, শুধু পেপারসটা 1 বছর ফেল। কারণ এসব শোরুমের বেশিরভাগ গাড়ি মেয়াদ উত্তীর্ণ। চোরাই গাড়ি হলেও তারা দিচ্ছেন বিআরটি এর আসল কাগজ, এমন অভিযোগে জেলও খেটেছেন একজন। কাগজটা ফেল হয়েছে, কিন্তু কাগজটা আমরা পরে করে দিই, ধরেন 2 মাসে ফেল বা ওই 1 বছরের ট্যাক্স টোকেনটা ফেল হয়েছে, ওইটা আমরা করি। ঘটনা আমার গাড়িতে না, আমার প্রতিষ্ঠানে না, এটা আউটে একটা গাড়ি বেচা কিনা হয়েছে, এখানে আমি প্রেজেন্ট খাড়া ছিলাম, আমি একটা সাক্ষী দিয়েছি। সম্প্রতি রামপুরা থেকে মলম পার্টির 3 সদস্য সহ একটি চোরাই গাড়ি আটক হয়েছে। সেখানে এলিয়ন মডেলের গাড়ি জব্দ করেছে সিআইডি, যার মালিকানা মিরপুরের ঠিকানা সমবায় সমিতির নামে। এখন আপনাদের মাধ্যমে জানতে পারলাম, এখন বিষয়টা আমরা দেখব যে আসলে কি করতো গাড়িটা দিয়ে। সিআইডি বলছে ছিনতাই চক্র ভাড়ায় চলা গাড়িকে টার্গেট করে যাত্রী বেশে ওঠে, এরপর কৌশলে ড্রাইভারকে অচেতন করে গাড়ি নিয়ে পালিয়ে যায়। চোরাই গাড়ি যখন বিক্রি করা হয় তখন এই চোরাই গাড়ির যারা চুরি করেছে তাদের সাথে এই যিনি গ্যারেজের যিনি শোরুমের মালিক তিনিও কিন্তু ওই কাগজে সাক্ষী হিসেবে স্বাক্ষর করেছেন, আমরা তাকেও গ্রেপ্তার করেছি। বিআরটি এর দাবি ডিজিটাল নম্বর প্লেট জালিয়াতি করা অসম্ভব, তারপরও এই অভিযোগ খতিয়ে দেখবেন তারা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খালেদা জিয়া মানবাধিকার বঞ্চিত বলে অভিযোগ করছে বিএনপি। শুক্রবার আন্তর্জাতিক মানবাধিকার দিবসের আলোচনা সভায় কথা বলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে 1977-এ সেনা ও বিমান বাহিনীর সদস্য হত্যার দায়ে জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের দাবি করেন নিহতের স্বজনেরা। শুক্রবার আন্তর্জাতিক মানবাধিকার দিবসে গুলশানের লেকশোর হোটেলে বিএনপির আলোচনা সভা। এতে অংশ নেন বেশ কিছু দেশের কূটনীতিক, আবাসিক প্রতিনিধিরা। এ সময় দেশের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরে বিএনপি নেতাদের দাবি, এ পর্যন্ত তাদের 35 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। বেগম খালেদা জিয়ার উপরে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। পরে গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার অধিকার বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। আমাদের দলের চেয়ারপারসন, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, এই দেশের মানুষের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক, স্বাধীনতা শব্দের প্রতীক, তিনিও আজকে তার অধিকার, ন্যূনতম যে অধিকার, একটা চিকিৎসার অধিকার, সেই অধিকার থেকে তিনি বঞ্চিত হচ্ছেন। বিএনপি নেতারা যখন এসব অভিযোগ করছিলেন তখন লেকশোর হোটেলের পাশেই মানববন্ধন করেন 1977 সালে জিয়াউর রহমানের সময়ে নিহত সেনা ও বিমান বাহিনীর সদস্যদের স্বজনেরা। তারা বলছেন, মানবাধিকার দিবসে সভা করার অধিকার বিএনপির নেই। 45 বছর ধরে আমরা অপেক্ষায় আছি, আমার বাবা আসবে আসবে আসবে, আমার আম্মা অপেক্ষা করতে করতে সে মারাই গেল। এই ঘটনার সাথে যারা জড়িত ছিল তাদের দায় মুক্তি চাই এবং তাদের ক্ষতিপূরণ চাই। তৎকালীন প্রধান সামরিক প্রশাসক ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের দাবিও আসে মানববন্ধন থেকে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খালেদা জিয়ার চিকিৎসাকে ইস্যু করে বিএনপি দেশ অস্থিতিশীলের চেষ্টা করছে বলছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর তথ্যমন্ত্রীর দাবি, বিএনপি নিজ শাসনামলে আওয়ামী লীগের ওপর অত্যাচার করলেও সরকার রাজনৈতিক শিষ্টাচারের পরিচয় দিয়েছে। জানতে চায় সন্তানের মৃত্যুর পর। শুক্রবার সকালে নিজ বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে সমসাময়িক ইস্যু নিয়ে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে বলেন, বিএনপি তাদের দলীয় প্রধানের চিকিৎসাকে ইস্যু বানিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বিএনপি তাদের শাসনামলে কোনো দণ্ডিত ব্যক্তিকে এত সুযোগ সুবিধা দেয়নি বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। বেগম জিয়ার জন্য বিএনপি নেতারা এখন মায়া কান্না করছে, অথচ তার মুক্তি এবং চিকিৎসার জন্য চোখে পড়ার মতো একটা মিছিলও তারা করতে পারেননি। আমি আগেও বলেছি, এখনও বলছি, বেগম জিয়ার চিকিৎসার চেয়ে তার চিকিৎসাকে ইস্যু বানিয়ে দেশকে অস্থিতিশীল করে খোলা পানিতে মাছ শিকার করাই তাদের উদ্দেশ্য। এদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবে মানবাধিকার দিবসের এক আলোচনায় তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, বিএনপি সাধারণ মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়ে এখন মানবিকতার কথা বলছে, অথচ বর্তমান সরকার খালেদা জিয়ার চিকিৎসা ইস্যুতে যে শিষ্টাচার দেখিয়েছে তা থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত। চরম অমানবিকতা প্রদর্শন করেছে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং তার স্ত্রী বেগম খালেদা জিয়া।
আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি, আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি। সেই যারা এই অমানবিকতা প্রদর্শন করেছে তাদের প্রতি যে মানবিক আচরণ, যে মানবিকতা আমাদের নেত্রী দেখিয়েছে, সেখান থেকে বিএনপির শিক্ষণীয় অনেক কিছু আছে। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে জনগণকে বিভ্রান্ত না করার আহ্বান আওয়ামী লীগ নেতাদের। এটি হওয়া কি সমীচীন কিনা সেই প্রশ্ন নিজে। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের প্রায় শতভাগ এলাকায় এসেছে বিদ্যুতের আওতায়। আগামী দিনগুলোতে ক্রয় ক্ষমতার মধ্যে মানসম্পন্ন বিদ্যুতের সরবরাহকে গুরুত্ব দিবে সরকার। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, দেশকে লোডশেডিং মুক্ত এবং অর্থনীতি সচল রাখতে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক সফলতা এসেছে গত এক দশকে। শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার চরআত্রা, নওপাড়া, কাচিকাটা, পদ্মা নদীর চর নিয়ে গঠিত এ ৩ ইউনিয়ন ২ বছর আগেও ছিল অন্ধকার। মুন্সিগঞ্জ থেকে পদ্মার তলদেশ দিয়ে ১ কিলোমিটার সাবমেরিন ক্যাবলে সেখানে পৌঁছানো হয় বিদ্যুতের আলো, যা বদলে দিয়েছে সেখানকার মানুষের আর্থসামাজিক অবস্থা ও জীবনমান। খরচ কম হইতেছে, আমার লাভবান বেশি হইতে আছে বিদ্যুৎ দাম পানি দিলে। আগে একটা শার্ট নামতো আপনার ১.৫ ঘন্টায়, এখন আমার ১.৫ ঘন্টা শার্ট নামে ৩টা। ইমেল করতে আগে মানুষ নড়িয়া যাইতে হইতো, এখন ওই নড়িয়া যাওয়া লাগে না, এখন সব কাজগুলা আমাদের এই জায়গাতেই করা যায়। গ্রামাঞ্চলের বিদ্যুতায়নকে ১৯৭২ সালেই সাংবিধানিকভাবে গুরুত্ব দিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু। ১৯৭৫ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর সেই পরিকল্পনায় অনেকটাই ভাটা পড়েছিল। মাঝে ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত কিছু পরিকল্পনা নেওয়া হলেও বাস্তবায়ন শুরু হয় ২০০৯ সাল থেকে। গত ১২ বছরে বিচ্ছিন্ন চর, দুর্গম পাহাড়সহ সারা দেশে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়ে নির্বাচনী অঙ্গীকার পূরণ করেছে বর্তমান সরকার। এ সময় ১৪৬ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা ছাড়িয়েছে ২৫,০০০ মেগাওয়াট। কয়েক গুণ হয়েছে গ্রাহক সংখ্যা, সঞ্চালন লাইন সহ সব ক্ষেত্রে এসেছে আমূল পরিবর্তন। গ্রিড লাইনে শতভাগ বিদ্যুতায়ন করে ফেলছি সারা বাংলাদেশে। এটা একটা বড় সাফল্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আমরা আগের থেকে অনেক সিকিউর বলতে পারি নিরাপত্তার ক্ষেত্রে, জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে, বিদ্যুতের নিরাপত্তার ক্ষেত্রে। এখন যেটা আমাদের হবে সেটা আরও বেশি নিরবিচ্ছিন্ন কীভাবে আমরা করতে পারি বিদ্যুতের ক্ষেত্রে, আরও বেশি আমরা মোর সাস্টেনেবল কেমনে করতে পারি এবং এফোর্ডেবল, অর্থাৎ মানুষের আয়ের সাথে ইউটিলিটি খরচগুলো আমাদের কতটুকু হবে। ২০০১ থেকে ২০০৬ দেশের বিদ্যুৎ খাতের জন্য ছিল অনেকটাই অন্ধকার যুগ। সে সময় নিট উৎপাদন বৃদ্ধির পরিবর্তে কমে যায়। লোডশেডিং ছিল জনগণের জন্য অন্যতম ভোগান্তি। বর্তমান সরকার বিদ্যুৎ খাতে বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করায় শিল্প খাতেও মেটানো যাচ্ছে চাহিদা, যা অর্থনীতিকে গতিশীল করেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বড় কোনো লোডশেডিং থেকে আমরা মুক্ত হয়ে গেছি গত ৪-৫ বছর, বা ৬-৭ বছর কোনো লোডশেডিং হচ্ছে না। শিল্পের ক্ষেত্রে মানে বিদ্যুতের যে সরবরাহ সেখানেও ঘাটতি নেই, অর্থাৎ অর্থনীতিকে চালিয়ে রাখার জন্য যেই জ্বালানি এবং বিদ্যুতের দরকার ছিল সেটা সরবরাহ করতে সরকার সফল হয়েছে। ২০৩০ সালে ৪০,০০০ আর ২০৪১ সাল নাগাদ ৬০,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার। সে লক্ষ্যমাত্রা অর্জনকে টেকসই করতে তেল, গ্যাসের মতো প্রাথমিক জ্বালানি কেনায় দূরদর্শিতা ও দক্ষতা বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে ১২ই ডিসেম্বর টেলিটকে পরীক্ষামূলকভাবে চালু হতে যাচ্ছে 5G নেটওয়ার্ক। এর মাধ্যমে অ্যাপ্লিকেশন নিয়ন্ত্রণ করা হয় বলে এটি সাধারণের দৈনন্দিন ব্যবহারের জন্য নয় বলে জানান টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক। তবে দেশের কিছু ক্ষেত্রে বর্তমানে 5Gর প্রয়োজনীয়তা বিবেচনা করে বিনিয়োগের পরামর্শ বিশ্লেষকদের। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে দেশে চালু হয় 4G নেটওয়ার্ক। সে সময়ই আলোচনা শুরু হয় 5G নিয়ে। 4 বছর পর এবার 5G নেটওয়ার্কে প্রবেশ করতে যাচ্ছে এদেশ। আগামী ১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ দিবসে আনুষ্ঠানিকভাবে দেশে যাত্রা শুরু করবে পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক। টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক জানান, রাজধানীতে প্রধানমন্ত্রীর কার্যালয়, সংসদ ভবন ও সচিবালয়ের কাছাকাছি ধানমন্ডি ৩২ এবং সাভার ও টুঙ্গিপাড়ায় 5G নেটওয়ার্ক দেওয়া হচ্ছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হওয়ার পাশাপাশি মুজিব শতবর্ষ পালনের কারণেই এই জায়গাগুলোতে প্রাধান্য দেওয়া হয়েছে। 5G নেটওয়ার্কের জন্য সর্বনিম্ন ১০০ মেগাহার্টজ তরঙ্গ প্রয়োজন হলেও প্রাথমিকভাবে ৬০ মেগাহার্টজ দিয়ে চালু করা হচ্ছে। ভিডিও দেখি বা আমাদের ডাটা ইউজ করি,
সেই পারপাসে না, মেনলি ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনে এটার অ্যাপ্লিকেশনটা খুব বেশি, যে কোনো ধরনের ইন্ডাস্ট্রিতে, যে আমি রোবোটিক্স কন্ট্রোল, কোয়ালিটি কন্ট্রোল চাইনি কিনা, প্যাকেজিংটাকে চাই কিনা। হুয়াওয়ের প্রযুক্তি সহায়তায় দেশে যাত্রা শুরু করবে 5G নেটওয়ার্ক। প্রতিষ্ঠানটি জানায়, উন্নত দেশগুলোতে 5G নেটওয়ার্ক স্থাপনের জন্য যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, এদেশেও একই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এখন 5G টেকনোলজি সমৃদ্ধ নতুন রেডিও নেটওয়ার্ক চলে আসবে এবং এই রেডিও নেটওয়ার্ককে সাপোর্ট দেওয়ার জন্য অ্যাডিশনাল স্পেকট্রাম দেওয়া লাগবে। যেটা দরকার সেটা হচ্ছে কান্ট্রি ওয়াইড ফাইবার অ্যাভেলেবিলিটি। দেশে শিল্প কারখানার প্রয়োজনীয়তা বিবেচনার মাধ্যমে 5G নেটওয়ার্ক স্থাপন প্রয়োজন। তবে এজন্য বর্তমানে বড় বিনিয়োগের সিদ্ধান্ত সঠিক নয় বলছেন বিশ্লেষকরা। বাংলাদেশে ঠিক কয়টা জায়গায় আসলে এই ধরনের প্রযুক্তি ব্যবহার করার স্কোপ রয়েছে। ছোট্ট স্কেলে আমরা জিনিসটা ইমপ্লিমেন্ট করে দেখলাম যে কোথায় কোথায় ব্যবহার করা যেতে পারে, বিশেষ করে আমাদের দেশের প্রেক্ষাপটে। নতুন বছরের মার্চে তরঙ্গ নিলামের মাধ্যমে অন্যান্য অপারেটররাও চালু করবে 5G নেটওয়ার্ক। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশে শীতের আমেজ মিলবে আগামী সপ্তাহে। আগামী 3 দিন রাতের তাপমাত্রা কমতে পারে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। যশোর, কুষ্টিয়া, রাজশাহীতে নামবে 10 ডিগ্রিতে। তবে শীঘ্রই শৈত্যপ্রবাহের শঙ্কা নেই। পৌষ আসতে আর মাত্র কয়েকদিন। শেষ অগ্রহায়ণের নিসর্গ ঢাকা পড়েছে কুয়াশার চাদরে। ঘাসের ডগায় ঝিলিক দিচ্ছে শিশির বিন্দু, দিচ্ছে শীতের আভাস। শুক্রবার ভোরেও ঝরেছে গুঁড়ি বৃষ্টি, মেঘলা রাজধানীর আকাশ। তবে বেলা বাড়ার সঙ্গে বেড়েছে সূর্যের তাপ। এ অবস্থায় আবহাওয়া অফিস বলছে, আগামী 3 দিনে রাতের তাপমাত্রা কমবে, তবে দিনে থাকবে অপরিবর্তিত। যশোর, কুষ্টিয়া, রাজশাহীতে পারদ থাকবে 10 ডিগ্রি সেলসিয়াসের কাছে। তাপমাত্রা কিছু কিছু জায়গায় 10-এর কাছাকাছি চলে আসবে, বিশেষ করে আপনার রংপুর, রাজশাহী এবং যশোর, কুষ্টিয়া এইসব জায়গাতে চলে আসবে। আর যেটা হবে, আগামী 3 দিন কন্টিনিউ তাপমাত্রা, রাতে তাপমাত্রা ফল করতে থাকবে এবং কয়েকদিন তাপমাত্রা একটু নিয়ারলি আনচেঞ্জ বা অপরিবর্তিত থাকবে। আগামী সপ্তাহে বাড়বে শীতের আমেজ, আর তা জেঁকে বসবে এ মাসের শেষ সপ্তাহে। তবে জানুয়ারির আগে শৈত্যপ্রবাহের কোনো আভাস নেই। বিশেষ করে রাতের তাপমাত্রা সারা দেশে 1 থেকে 2 ডিগ্রি ফল করবে, তবে দিনের তাপমাত্রা উল্লেখযোগ্য সেরকম পরিবর্তন হবে না এবং এই তাপমাত্রা ফলিং টেন্ডেন্সি এটা সামনে আরো 3 দিন কমতে থাকবে। হয়তো কোল্ড ওয়েভ আসবে না, যেটা আমরা 10-এর নিচে তাপমাত্রা চলে গেলে আমরা কোল্ড ওয়েভ বলি, এটা আসতে আর সময় লাগবে। তবে এ সময়ে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার পূর্বাভাস আছে। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজারে বেড়েছে পর্যটকদের ভিড়। করোনা সংক্রমণ কম থাকায় পরিবার পরিজন, বন্ধু বান্ধব সহ সৈকতে ছুটছেন অনেকেই। তবে সৈকতে ময়লা আবর্জনার ছড়াছড়ি দেখে হতাশ পর্যটকেরা। কক্সবাজারে পর্যটন সমাগম থাকে সারা বছরই, তবে নভেম্বরে পর্যটন মৌসুম শুরুর পর থেকেই বাড়তে শুরু করে ভিড়। ডিসেম্বরে এসে আরও বাড়ে পর্যটক। করোনা সংক্রমণ কম থাকায় এবার জমে উঠেছে পর্যটন মৌসুম। শীতে গিয়ে আসার সঙ্গে সঙ্গে ভিড় বাড়ছে সৈকতে। প্রথমবার এসে আমার খুব ভালো লাগতেছে, কারণ অনেক মানুষ আনন্দ করতেছে। বাচ্চাদের পরীক্ষা শেষ তো, তাই ছুটির দিন বাচ্চাদের নিয়ে কক্সবাজার ঘুরতে এলাম। সৈকত সহ কক্সবাজারে আসা পর্যটকদের নিরাপত্তায় তৎপর ট্যুরিস্ট পুলিশ। 24 ঘন্টায় দেয়া হচ্ছে টহল। দেশে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি হলো 28,017 জনের। আর 48টি ল্যাবে 24 ঘন্টায় 20,052 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 269 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 1.34%। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 15,78,819 জনে। সুস্থ হয়েছেন আরও 249 জন। এ নিয়ে মোট সুস্থ 15,43,740 জন। রাজধানী বনানীতে বেপরোয়া কারে পিষ্ট হলেন সিএনজি অটোরিকশা যাত্রী সহ 5 জন। শুক্রবার রাত্রে নেভি সদর দপ্তরের সামনে একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয় দ্রুত গতির বিলাসবহুল কার। এতে ছিটকে পড়ে সিএনজিটি। পথচারীরা কারের একজনকে আটক করে পুলিশে দেয়। গাড়ি থেকে মাদক ও যৌন উত্তেজক ঔষধ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে। বনানী এয়ারপোর্ট রোডে শুক্রবার রাতে বেপরোয়া গতিতে একে অপরকে পাল্লা দেওয়ার চেষ্টা করছিল একটি মার্সিডিজ বেঞ্জ কার সহ 2টি বিলাসবহুল গাড়ি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নেভি হেডকোয়ার্টারের সামনে গতি সামলাতে না পেরে একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয় মার্সিডিসটি। এতে ছিটকে রাস্তার পাশে পড়ে সিএনজিটি। গুরুতর আহত হন চালকসহ 5 যাত্রী। তাদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। আমরা 7 রাস্তা থেকে আসতেছি, আমি তো এরকম গাড়ির সামনে পিছন থেকে মেরে দিছি। 2টা গাড়ি ছিল ওদের, মানে 2 গাড়ি যে পাল্লা দিয়ে চালাইছে না, এই পাল্লা দিয়ে চালানো ওরা কাটতে পারে না, পিছন দিয়ে দাম করে মারিয়ে দিয়েছে। খুব স্পিডে ছিল, রেস খেলতেছিল। আমি ওনারা দেখে আমি হুন্ডা সাইড দিয়ে দিচ্ছি, আমার হুন্ডা ছিল, আমি সাইড দিয়ে দিচ্ছি। দুর্ঘটনার পর মার্সিডিসটি আটক করেন পথচারীরা। পালিয়ে যায় অন্যটি। গাড়ি থেকে মাদক, খেলনা পিস্তল, বিদেশি নম্বর প্লেট সহ নানা সামগ্রী জব্দ করে পুলিশ। একদম আমার পায়ের উপর দিয়ে গাড়ি টান দিতে নিছিল। দেন আমি টেনে বের করছি। দেন গাড়ি খুলে দেখলাম গাড়ির মধ্যে ড্রাগস, উইড টুইট এগুলো চিনছি। দুজনে আসতেছিল পাশাপাশি, এটা দ্রুতবেগে আসতেছিল, এটার উপরে লাগিয়ে দিয়েছে সিএনজি। মূলত প্রাইভেট কারের দোষ। এদের খেলনা একটা পিস্তল পাইছি আর সামান্য একটু গাঁজা পাওয়া গেছে। পথচারীর হাতে আটক মুশফিক বনানীর বাসিন্দা। পুলিশ তার প্রতি সহানুভূতি দেখায় বলে অভিযোগ পথচারীদের। বিয়ের অনুষ্ঠান থেকে বাসায় ফিরছিলেন বলে দাবি মুশফিকের। আমরা একটা বিয়ে থেকে আসতেছিলাম, আমি সামনের সিটে বসেছি, সামনের সিটে ওইখানে ক্র্যাশ হয়েছে। মানে আমি জাস্ট দেখেছি ও স্পিড করতেছিল, স্পিড করার মাঝখানে জাস্ট একটা সিএনজি চলে আসে, এত কিছু খেয়াল করিনি। গাড়িটি চালাচ্ছিলেন সেন্নাত জামান। তার ড্রাইভিং লাইসেন্সও উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে সেন্নাতের বাবা নারায়ণগঞ্জের একটি গার্মেন্টস শিল্প গ্রুপের মালিক। যদি সেন্নাত থাকে তাহলে তো গাড়ি তো অবশ্যই, সে যেহেতু সেন্নাতের নাম বলতেছে, তাহলে সেন্নাত তো গাড়িতে ড্রাইভ করছে, এটা তো অবশ্যই, কারণ সে নিজে ড্রাইভ করছে, অ্যাক্সিডেন্টটা সে নিজে করছে। পলাতক গাড়িটির চালককেও খোঁজা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশিদের জন্য আবার উন্মুক্ত হলো মালয়েশিয়া শ্রমবাজার। তবে করোনা প্রতিরোধী টিকা নেয়া বাংলাদেশিরাই কেবল পাবেন এই সুযোগ। শুক্রবার মালয়েশিয়ান হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছে। এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে নিকট ভবিষ্যতে 2 দেশের মধ্যে সমঝোতা স্মারক সই হবে। এরপরই মালয়েশিয়া বাংলাদেশি শ্রমিক নেওয়া শুরু করবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশটিতে যেতে কিছু শর্ত মানতে হবে। প্রয়োজন হবে মালয়েশিয়ার বৈধ ভিসা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়া করোনার টিকা। পাশাপাশি ইমিগ্রেশনের জন্য প্রয়োজন হবে করোনা নেগেটিভ সনদ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়ম অনুসারে মালয়েশিয়া যেতে ইচ্ছুকদের সেই দেশে কোয়ারেন্টিনে থাকতে হতে পারে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। কর্মী নীতি এ মাসের মধ্যে মালয়েশিয়ার সঙ্গে সমঝোতা স্মারক সই হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। শুক্রবার সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। মন্ত্রী বলেন, মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী দাটুক সেরি এম সারাভানান বিষয়টি বাংলাদেশ হাই কমিশনকে জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, ডিসেম্বরের মধ্যেই সমঝোতা স্মারক সই হবে এবং অতীতের চেয়ে অনেক বেশি কর্মী পাঠাতে পারবে বাংলাদেশ। মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের জন্য ইউরোপের দ্বারও উন্মোচিত হতে যাচ্ছে। আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই বৈধ উপায়ে কর্মী পাঠানোর প্রস্তুতি হিসেবে গ্রিসের সঙ্গে সমঝোতা স্মারক সই হতে যাচ্ছে। আমি টার্গেট করছি কি জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে দিস উইল বি দ্য ফার্স্ট এমওইউ ইনশাআল্লাহ আমরা যেটা ইউরোপের যে কোনো দেশের সাথে করব। ফেনীতে 2 চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে ভাঙচুর ও গুলি চালানোর অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী করিমুল্লার বিরুদ্ধে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত করিমুল্লাহ। এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অপহরণ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে এক সাংবাদিককে লাঞ্ছিত করেন করিমুল্লাহ। ভুক্তভোগীরা জানান, শুক্রবার রাতে সনুয়া গ্রামের চেয়ারম্যান প্রার্থী যুবলীগ নেতা সাইফুল ইসলাম আবু পাটোয়ারি ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিমের বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। 5 জানুয়ারি 5ম ধাপে নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিতে ফেনী সদর উপজেলার সনুয়া ইউপিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন 3 জন। সনোয়ার চেয়ারম্যান সাহেব করিম এবং তার সমর্থিত লোকজন কিছু নাকি ওখানে আক্রমণ করছে। ওদের গ্লাস দেখলাম, থাই গ্লাস 2টা ভেঙে ফেলছে। আমরা এটা যাচাই বাছাই করতেছি। চেয়ারম্যান সাহেব উপস্থিত ছিলেন সে কথাটা নিশ্চিত করছে উনি বলছেন, এবং আমরা কথা বলে দেখতেছি এরা কারা কারা জড়িত ছিল।
উখিয়া থেকে অপহৃত 4 স্কুল ছাত্রের মধ্যে 3 জনকে উদ্ধার করেছে র্যাব। টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের পাশের পাহাড়ে অভিযান চালিয়ে তাদের উদ্ধার এবং 7 অপহরণকারীকে আটক করা হয়। র্যাব 15 কক্সবাজার ক্যাম্পের উপ অধিনায়ক মেজর ফারাবি জানিয়েছেন, বাকি একজনকে উদ্ধারে শালবন পাহাড়ে অভিযান চলছে। 7 ডিসেম্বর উখিয়ার সোনার পাড়া উচ্চ বিদ্যালয়ের 4 শিক্ষার্থীকে সেন্ট মার্টিন দ্বীপে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে অপহরণ করে রোহিঙ্গা সন্ত্রাসীরা। পরদিন চক্রটি স্বজনদের কাছে মোবাইলে 20 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এই ঘটনায় শিক্ষার্থীদের স্বজনেরা জাহাঙ্গীর ইব্রাহিম নামে 2 রোহিঙ্গাকে অভিযুক্ত করে রামু থানায় মামলা করে। এরপর থেকে অভিযানে নামে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক দল। প্রতারণার মামলায় যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান, অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়া। ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রতারণামূলক কর্মকাণ্ডে সহযোগিতা ও অর্থ আত্মসাতের অভিযোগে এই 3 তারকা সহ মোট 9 জনের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদের নজরদারিতে রাখা হয়েছে জানিয়েছে পুলিশ। ইভেলি কাণ্ডে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে 4 ডিসেম্বর ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা করেন এক ভুক্তভোগী। এতে আসামি করা হয়েছে দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান, অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়া সহ 9 জনকে। তদন্তের নথি সম্প্রতি রাজধানীর ধানমন্ডি থানায় এসেছে বলে জানালেন ভারপ্রাপ্ত কর্মকর্তা। গত 4 তারিখে আমাদের কাছে কোর্ট থেকে একটা এফআইআর হিসেবে এজাহার এসেছিল, আমরা ওই দিনই মামলা নিয়েছি। পুলিশ বলছে তদন্তের অংশ হিসেবে আসামিদেরকে নজরদারিতে রাখা হয়েছে। মামলার প্রয়োজনে যে কোনো মুহূর্তে তাদের গ্রেপ্তার করা হতে পারে। তাহসান, শবনম ফারিয়া আর মিথিলা এরা হচ্ছে মূলত শেষের 7, 8, 9 নম্বর আসামি। যেহেতু মামলা হয়েছে যে কোনো সময় আমাদের নজরদারিতে আছে, যে কোনো সময় অ্যারেস্ট হয়ে যাবে। মামলার বাদী সাদসাম রহমানের অভিযোগ, ইভেলির পক্ষে এই 3 তারকার প্রচারণার কারণে শত শত মানুষ পণ্যের অর্ডার দেন, কিন্তু প্রতিষ্ঠানটির গ্রাহকদের সাথে প্রতারণা করে, যার দায় এই তারকারা এড়িয়ে যেতে পারেন না। তাহসান ও মিথিলার ইভেলির প্রচারণার জন্য চুক্তিবদ্ধ ছিলেন, আর জনসংযোগ কর্মকর্তার দায়িত্বে ছিলেন শবনম ফারিয়া। তবে গ্রাহকদের অসন্তোষের মুখে তারা ইভেলির সাথে চুক্তি বাতিল করেন। তাহসান, মিথিলা এরা যারা স্টার আছে, তারা একটা কোম্পানিতে ব্র্যান্ড হয়ে দাঁড়ায়। তা আমাদের মতন সাধারণ মানুষ তারা যখন আমরা বুঝতে পারি যে তারা খুব বড় মাপের মানুষ, তারা এই কোম্পানিতে আছে, এটা কখনো ভুল হইতে পারে না। ব্যক্তিগতভাবে তাহসান ভাইকে দেখে দিচ্ছি টাকাটা। মামলার মূল আসামি প্রতিষ্ঠানটির নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল এবং চেয়ারম্যান শামিমা নাসরিনকে ইতিমধ্যে অন্য মামলায় গ্রেফতার করা হয়েছে। গ্রাহকদের কাছ থেকে প্রায় 1000 কোটি টাকা নিয়ে পণ্য সরবরাহ করেননি ইভেলি। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2 যুগ ধরে আন্দোলনের পর 6 বছর আগে উচ্চ আদালত করতোয়া নদী রক্ষায় ব্যবস্থা নেওয়ার আদেশ দেয় সরকারকে, যা এখনো কার্যকর সম্ভব হয়নি। এ অবস্থায় করতোয়া দখল, দূষণ রোধ এবং পানির প্রবাহ স্বাভাবিক রাখার দাবিতে আবার আন্দোলনের ঘোষণা দিয়েছে গাইবান্ধা ও বগুড়ার মানুষ। 1988 সালে গাইবান্ধার খুলশীতে বন্যা নিয়ন্ত্রণে স্লুইস গেট নির্মাণের পর থেকেই পানি প্রবাহ কমতে শুরু করে করতোয়া নদীতে। শুরু হয় নদীর 2 তীর দখল, আর দূষণের কারণে মারাত্মক প্রভাব পড়ে এর জীববৈচিত্র্যে। মৃতপ্রায় নদীটি রক্ষায় 1996 সালে আন্দোলনে নামে নদী তীরের মানুষ। 2015 সালে একটি রিটের পর সে বছরই দখল, দূষণ রোধ সহ পানি প্রবাহ স্বাভাবিক রাখতে ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দেয় উচ্চ আদালত। কিন্তু 6 বছরেও কার্যকর হয়নি কিছুই। পানিতে কেউ নামতে চায় না, এখন যদি নামে পানিতে উঠলেই গা পচরা, অসুখ বিসুখ হয়। এ অবস্থায় আদালতের আদেশ অমান্য ও নদীর বর্তমান অবস্থা জানাতে আবারও উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছে পরিবেশবিদরা। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে গত 7 বছরেও স্থানীয় প্রশাসন এই নদী রক্ষায় মহামান্য আদালতের আদেশ বাস্তবায়নে তেমন কোনো ব্যবস্থা করেননি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, করতোয়া নদী রক্ষায় 5 বছর আগে নেওয়া পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। দূষণের বিষয়ে আমরা পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন এবং পৌরসভা আমরা একযোগে কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে বিভিন্ন ধরনের মেজার আমরা নিয়েছি এবং সামনে আরও আমাদের অনেক পরিকল্পনা রয়েছে।
নদী রক্ষার দাবিতে নানা কর্মসূচি নিয়ে আবারও মাঠে নামার ঘোষণা দিয়েছে বগুড়া ও গাইবান্ধার মানুষ। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। মাদারীপুর বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসক, টেকনিশিয়ান সহ 17 জনের পদ থাকলেও আছেন মাত্র 4 জন। এতে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে সেবা কার্যক্রম। প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন জেলার মানুষ। জনবল না পাওয়া পর্যন্ত সংকট কমবে না বলে জানিয়েছেন সিভিল সার্জন। মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম মাইজপাড়া এলাকার কালাম ব্যাপারী 2 সপ্তাহের কাশি নিয়ে এসেছেন বক্ষব্যাধি হাসপাতালে, কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করেও দেখা পাননি চিকিৎসকের। টিবি হাসপাতাল আসছি কফ পরীক্ষা করার জন্য, এখন ডাক্তার পাওয়া যায় না। এই হাসপাতালে মেডিকেল অফিসার ও জুনিয়র কনসালটেন্ট পদে 2 জন চিকিৎসক থাকার কথা, কিন্তু এসব পদ শূন্য 4 বছর ধরে। আর রেডিওগ্রাফার, ফার্মাসিস্ট সহ বিভিন্ন পদ খালি 5 বছর। 17টি পদের বিপরীতে 1 জন চিকিৎসক আর 3 জন স্টাফ দিয়ে চলছে কার্যক্রম। আজকে 2 দিন যাবত আমরা টিবি হাসপাতালে আসছি, কোনো ডাক্তার পাইনি। এখন আমাদের কফ পরীক্ষার জন্য অন্য জায়গায় পাঠানো হয়েছে। সদর হাসপাতালের থেকে টিবি হাসপাতাল পাঠাইছে কফ পরীক্ষা করার জন্য। এখন আবার এই টিবি হাসপাতাল আইছি, এখন আবার ওই জায়গায় সদরে পাঠাইতেছে। সিভিল সার্জন জানিয়েছেন, এই জনবল দিয়ে চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক রাখা সম্ভব নয়। লোকবল এলে নিশ্চিত হবে সেবা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়েছি এই পদগুলো প্রদান করার জন্য, তাহলে আমাদের এই চিকিৎসার যে বাধাগ্রস্ত হচ্ছে বা যক্ষা হাসপাতাল বা বক্ষব্যাধি হাসপাতালে, সেটা স্মুথ হবে বলে আমরা আশা করি। জেলার 10 লাখ মানুষের বক্ষব্যাধি চিকিৎসার একমাত্র হাসপাতাল এটি। এছাড়া পাশের জেলা শরীয়তপুর থেকেও আসেন অনেক রোগী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ায় এখন মূল লক্ষ্য। স্বাধীনতার নেতৃত্ব দেয়া দলের হাত ধরেই জাতির পিতার স্বপ্ন পূরণ হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী। হাতিরঝিলের অ্যাম্ফি থিয়েটারে লাল সবুজের মহা উৎসবের 10ম দিনের অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। সিলেটের শিল্পীদের মণিপুরী নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় লাল সবুজের মহোৎসবের 10ম দিনের অনুষ্ঠান। তরুণ প্রজন্মকে ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দিতে শাহ আব্দুল করিমের গানের সঙ্গে পরিবেশিত হয় লোকনৃত্য। খুলনা বিভাগের পরিবেশনা শুরু হয় দলীয় নৃত্য দিয়ে। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিজয়ের 50 বছরে অর্জন অনেক, এখন মূল লক্ষ্য জাতির পিতার সোনার বাংলা গড়া। উন্নত, সমৃদ্ধশালী, অসাম্প্রদায়িক অর্থনীতি, যেখানে ধনী দরিদ্রের আকাশসম ফারাক থাকবে না, যেখানে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা সেবা, স্বাস্থ্য সেবা সবার জন্য নিশ্চিত হবে। আমরা এটা যদি প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে বঙ্গবন্ধুর প্রতি আমরা সত্যিকারের সম্মান প্রদর্শন করতে পারব। সমৃদ্ধির ধারা অব্যাহত থাকলে বাংলাদেশের মানুষকে ভবিষ্যতে ভিসার জন্য বেগ পেতে হবে না বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। আমি সেই দিনের প্রত্যাশায় আছি, যেদিন বাংলাদেশে কোনো লোক বিদেশি এমবাসিতে গিয়ে তার পাসপোর্ট দেখালে পরে এখন যখন তার ছেলের সাথে বিদায় করে দেয়, তখন তাকে বললে, তুমি বাঙালি, নিশ্চয়ই তুমি আমার ঘরে আসো, তোমাকে আমি চাই, তুমি সবচেয়ে সম্মানিত লোক। আমি সেই দিনের প্রত্যাশায় আছি। বিজয়ের 50 বছর উপলক্ষে আয়োজিত লাল সবুজের মহোৎসব চলবে 16 ডিসেম্বর পর্যন্ত। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদে ক্রমবর্ধমান ভুল তথ্য প্রচারের ব্যাপারে বিশ্বকে সতর্ক করলেন শান্তিতে নোবেল বিজয়ী ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসা ও রাশিয়ার দিমিত্রি মুরাতভ। শুক্রবার নরওয়ের অসলোতে পুরস্কার গ্রহণের সময় তারা এই কথা বলেন। পুরস্কার গ্রহণের পর মারিয়া বলেন, মিথ্যাকে সত্য বলে পরিবেশন করা নিরাপত্তা ও গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় হুমকি। মারিয়া রোসা ফেসবুক সহ মার্কিন ইন্টারনেট কোম্পানিগুলোকে বিষাক্ত আবর্জনা বলে তীব্র সমালোচনা করেন। বলেন, ফেসবুকের মতো কোম্পানিগুলো মুনাফার লোভে মিথ্যা আর ঘৃণা ছড়াচ্ছে, যা সবাইকে আক্রান্ত ও সংক্রমিত করছে। অন্যদিকে দিমিত্রি বলেন, বর্তমান বিশ্ব ঝুঁকে পড়ছে স্বৈরতন্ত্রের দিকে। কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে বাকস্বাধীনতার জন্য সাহসী লড়াই করার কারণে এই 2 সাংবাদিক এই বছর শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। 2012 সালে মারিয়া ফিলিপাইন সরকারের সমালোচনামূলক অনুসন্ধানী সাংবাদিকতার জন্য প্রতিষ্ঠা করেন র্যাপলার ওয়েবসাইট। এছাড়াও রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সরকারের দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রচার করেন দিমিত্রি। উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে পেতে আরও এক ধাপ এগোলো যুক্তরাষ্ট্র। তাকে হস্তান্তরের রায় দিয়েছে যুক্তরাজ্য হাইকোর্ট। ওয়াশিংটনের অ্যাসাঞ্জের মানসিক স্বাস্থ্যে গুরুত্ব দেওয়ার আশ্বাসে দেয়া হয়েছে এই রায়।
2006 সালে উইকিলিক্স প্রতিষ্ঠা করেন জুলিয়ান অ্যাসাঞ্জ। 2010 সালে মার্কিন গোপন নথি প্রকাশ করে আসেন আলোচনায়। এই ঘটনায় যুক্তরাষ্ট্রে অ্যাসাঞ্জের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি সহ 18টি অভিযোগ আনা হয়। গ্রেপ্তার এড়াতে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয় নেন অ্যাসাঞ্জ। 2019 সাল পর্যন্ত ছিলেন সেখানেই। এরপর তাকে গ্রেপ্তার করে নেওয়া হয় লন্ডনের বেলমার্শ কারাগারে। শুরু থেকে অ্যাসাঞ্জকে বিচারের আওতায় আনতে সচেষ্ট ছিল ওয়াশিংটন। তাকে ফিরিয়ে নিতে নিচ্ছিল নানা পদক্ষেপ। তবে অ্যাসাঞ্জের মানসিক স্বাস্থ্য ও যুক্তরাষ্ট্রে হস্তান্তরে তার আত্মহত্যার ঝুঁকি বিবেচনায় জানুয়ারিতে প্রত্যর্পণ আটকে দেয় যুক্তরাজ্যের আদালত। ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছিল যুক্তরাষ্ট্র। অবশেষে মানসিক স্বাস্থ্যে গুরুত্ব দেওয়ার আশ্বাসে অ্যাসাঞ্জকে যুক্তরাজ্য থেকে যুক্তরাষ্ট্রে হস্তান্তরের রায় দিয়েছে হাইকোর্ট। প্রধান বিচারপতি লর্ড বার্নেট জানান, যুক্তরাষ্ট্রের আশ্বাসে তারা সন্তুষ্ট। এদিকে এই রায়কে বিপজ্জনক ও বিপদগামী বলে অভিহিত করেছেন অ্যাসাঞ্জের বান্ধবী স্টেলা মরিস। আমি সবাইকে এক হয়ে অ্যাসাঞ্জের পক্ষে লড়াই করার আহ্বান জানাই। অ্যাসাঞ্জ আমাদের সমস্ত স্বাধীনতা ও অধিকারের প্রতিনিধিত্ব করেন। অ্যাসাঞ্জকে হত্যার ষড়যন্ত্র করেছিল যে দেশ, তাকে সেখানে পাঠানো কতটা ন্যায্য সে প্রশ্নও তুলেছেন স্টেলা। জানিয়েছেন রায়ের বিরুদ্ধে আপিল করা হবে শিগগিরই। রুকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন মোকাবিলায় ফাইজারের বুস্টার ডোজ কার্যকর বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। তবে এ নিয়ে আরও গবেষণা চালানো হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এদিকে বিশ্বে করোনায় একদিনে মৃত্যু হয়েছে 7,227 জনের, নতুন করে শনাক্ত 5,94,000-এর বেশি রোগী। এ নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়ালো 53,10,000, মোট শনাক্ত 26,93,00,000-এর বেশি রোগী। 24 ঘন্টায় করোনায় বিশ্বের সর্বোচ্চ 1,356 জনের প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। একদিনে সর্বোচ্চ 1,25,000 রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। যুক্তরাষ্ট্রে এক সপ্তাহে মৃত্যুর হার বেড়েছে 20 ভাগ ও সংক্রমণ বেড়েছে 24%। এদিকে ইটালিতে পুলিশ, সামরিক বাহিনীর সদস্য ও স্কুল কর্মচারীদের জন্য টিকা বাধ্যতামূলক করা হয়েছে। সুইজারল্যান্ডে 5 থেকে 11 বছর বয়সী শিশুদের জন্য ফাইজারের টিকার অনুমোদন দেওয়া হয়েছে। করোনা টিকার 2 ডোজ ওমিক্রন ধরন ঠেকাতে যথেষ্ট নয় বলে সতর্ক করেছেন যুক্তরাজ্যের বিজ্ঞানীরা। বুস্টার ডোজের প্রতি জোর দিয়েছেন তারা। করোনার ওমিক্রন ধরন শনাক্ত হওয়া 581 জন ও ডেল্টা ধরন শনাক্ত হওয়া হাজারো মানুষের উপর গবেষণা চালিয়ে তথ্য দিয়েছে বিজ্ঞানীরা। সীমিত তথ্যের উপর গবেষণাটি পরিচালনা করা হলেও এতে দেখা যায় অ্যাস্ট্রাজেনেকার টিকার কার্যকারিতা নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে এবং ফাইজারের টিকার কার্যকারিতা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, করোনার বুস্টার ডোজ 75% মানুষকে করোনার উপসর্গ থেকে বিরত রাখে। 40 বছরের মধ্যে সর্বোচ্চ মুদ্রাস্ফীতির কবলে যুক্তরাষ্ট্র। 1982 সালের পর বার্ষিক হারে মুদ্রাস্ফীতির হার এতটা এর আগে কখনো বৃদ্ধি পায়নি বলে জানিয়েছে দেশটি। ভোক্তামূল্য সূচক আয়ের তথ্য অনুযায়ী এবছরের নভেম্বরের মধ্যে মুদ্রাস্ফীতি বেড়েছে 6.8%। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সাথে পুরনো গাড়ি ভাড়া ও খাদ্যের মূল্যও বেড়েছে লাফিয়ে। জ্বালানি তেলের দাম বার্ষিক 6.1% করে বৃদ্ধি পায়। মুদ্রাস্ফীতির এই হার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাচনী এজেন্ডা সামাজিক উন্নয়ন বিলকে প্রভাবিত করবে বলেও আশঙ্কা বাইডেন প্রশাসনের। 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ডের বাংলাদেশ ক্রিকেট দল 7 দিনের কোয়ারেন্টিনের পরে অনুশীলন শুরু করবে টাইগাররা। দেশের জন্য এই কঠিন সময়ে সবকিছু করতে প্রস্তুত পেসার তাসকিন আহমেদ। এর মধ্যে করা হবে করোনা টেস্ট, নেগেটিভ হলেই মিলবে অনুশীলনের সুযোগ। করোনার পর দ্বিতীয়বারের মতো নিউজিল্যান্ড সফরে গেল বাংলাদেশ। গেলবার 3টি করে ওয়ানডে ও টি20 খেললেও সাফল্য আসেনি একটিতেও। ঘরের মাঠে হোয়াইট ওয়াশের হতাশা সঙ্গী করে কিউইদের চ্যালেঞ্জ নেবে টাইগাররা। 7 দিনের কোয়ারেন্টিন শেষে 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে মুশফিক মুমিনুররা। 1 জানুয়ারি মাউন্ট মঙ্গানুয়ে প্রথম টেস্ট আর দ্বিতীয়টি 9 জানুয়ারি ক্রাইস্টচার্চে। ঢাকা থেকে আমরা এখন নিউজিল্যান্ডে এসে পৌঁছালাম, যদিও অনেক লম্বা ফ্লাইট ছিল। এখন আমাদের কোয়ারেন্টিন পিরিয়ড স্টার্ট হবে। সবাই সুস্থ মতো ভালো মতো পৌঁছেছি আল্লাহর রহমতে। তো 7 দিন রুম কোয়ারেন্টিন হবে আমাদের এখন। যদিও জিনিসটা টাফ হবে, কিন্তু ঠিক আছে, দেশের জন্য আমরা সবকিছুই করতে প্রস্তুত।
টানা ব্যর্থতার কারণে সমালোচনায় ক্রিকেটার কোচিং স্টাফের সাথে নির্বাচকেরাও। সঠিক গেম প্ল্যানের অভাবে এমন বাজে পরিস্থিতির শিকার টাইগার ক্রিকেট, মত ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিমের। নিউজিল্যান্ড সফরে ক্রিকেটারদের ওপর বাড়তি প্রত্যাশার চাপ না দেওয়ার তাগিদ এই ক্রিকেট গুরুর। সঠিক পরিকল্পনার অভাব, পজিশন বুঝে খেলানো, সিনিয়র ক্রিকেটারের বিকল্প কি, এই বিষয়গুলোতে অদক্ষতার পরিচয় দিয়েছে নির্বাচকরা। কোচ ও অধিনায়কের দল গঠনের দায় দিলেও নির্বাচকদের ভূমিকাও কম নয়। সাম্প্রতিক পারফরম্যান্স ও বাস্তবতা বিচারে ক্রিকেটারদের কাছে সামর্থ্য অনুযায়ী প্রত্যাশা করা শ্রেয়। বিশ্বকাপের পর বিসিবিকে মৌখিকভাবে নিউজিল্যান্ড সফরে না যাওয়ার কথা জানিয়েছিলেন সাকিব। তবুও তাকে রেখে দল দিয়ে নির্বাচকরা জন্ম দিয়েছিলেন বিতর্কের। এর আগে পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজে মুশফিককে বিশ্রাম দিয়েও কম বিতর্ক হয়নি। হঠাৎ করে দলের নতুন সংযোজন, আবার কিছুদিন রেখেই ছেটে ফেলা, এমন কর্মকাণ্ডে বৈরী প্রভাব পড়ছে দলের পারফরম্যান্সে ও ক্রিকেটারদের মনোভাবে। আমরা অনেক সময় মনে করি যে হ্যাঁ আমার দরকার হয়েছে, এনএসি খেলবে না তো কি হবে, না খেলে চলে যাবে। সো ওইটা খুব ভালো না। আমার এটা পরিষ্কার থাকা দরকার। প্লেয়ারের জন্য জানে বুঝে কেন তাকে আনা হয়েছে, তার খেলার সম্ভাবনা কতটুকু, যদি না খেলতে পারে সেটার একটা নিশ্চিত কারণ থাকবে, ব্যাখ্যা তার জানা উচিত। সামনে 2 বছরই বিশ্বকাপের ব্যস্ততা। ভুল পরিকল্পনায় লক্ষ্যহীনভাবে এগিয়ে গেলে হবে দলের ক্ষতি, সাথে ভবিষ্যৎ হবে অন্ধকার। তাই তো সময় লাগলেও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় এগোনোর তাগিদ এই ক্রিকেট বিশ্লেষকের। আমাদের নির্বাচকদেরই দায়টা সবচেয়ে বেশি, যে আলটিমেটলি তারা প্লেয়ারদের সাথে যোগাযোগ করবে, কোন প্লেয়ারকে তারা নিতে চাচ্ছে বা নিতে চায় বা ভবিষ্যতে নিতে পারে, এই সম্ভাবনাগুলো এগুলো সব ক্লিয়ার থাকলে খুব ভালো হয়। কিন্তু যে ছেলেকে আমার মাথায় এখন নেই, এখন হয়তো খেলবেই না, কিন্তু ভবিষ্যতে খেলবে, তার সাথে একটা যোগাযোগ এখন থেকে থাকা উচিত। বর্তমান পরিস্থিতি ও নিউজিল্যান্ডে বাংলাদেশের অতীত পরিসংখ্যান বিচারে এই সফরেও আশাবাদী হওয়ার সুযোগ কম। পুনর্গঠন প্রক্রিয়ায় ক্রিকেটারদের মনোবল ও দল হিসেবে খেলানোর পরামর্শ ক্রিকেট গুরু ফাহিমের। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সেনাবাহিনীকে বিশাল ব্যবধানে হারিয়ে স্বাধীনতা কাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছে আবাহনী। শেষ 8-এর লড়াইয়ে কলিন রেসের জোড়া গোলে আকাশী নীলদের জয় 4-0 ব্যবধানে। গ্রুপ পর্বে মোহামেডানের মতো দলকে হারিয়ে নকআউট রাউন্ডে এসেছে সেনাবাহিনী, অথচ আবাহনীর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতায় গড়তে পারেনি তারা। শুরুতে আবাহনীর আক্রমণ ভাঙতে পারছিল না সেনাবাহিনীর রক্ষণ। প্রথমার্ধের শেষ দিকে কলিন রেসের গোলে ডেডলক ভাঙে আকাশী নীলরা। 67 মিনিটে দারুণ এক হেডে ব্যবধান দ্বিগুণ করেন নাবিব নেওয়াজ জীবন। 3 মিনিট পর আবারও কোস্টারিকান ফরওয়ার্ডের গোল, এবার ফ্রি কিকের জাল খুঁজে নেন কলিন রেস। ইমন মাহমুদ বাবু আবাহনীর পক্ষে চতুর্থ গোল করলে ঘুরে দাঁড়ানোর আশা শেষ হয়ে যায় সেনাবাহিনীর। এদিকে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে স্বাধীনতা ক্রীড়া সংঘকে 2-0 গোলে হারিয়ে সেমিতে উঠেছে সাইফ স্পোর্টিং। ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে ক্রুসিয়ানার শিষ্যরা, তবে একের পর এক আক্রমণে গিয়েও গোলের দেখা পাচ্ছিল না সাইফ। স্বাধীনতা ক্রীড়া সংঘ বেশিরভাগ সময় রক্ষণ সামলাতেই ব্যস্ত ছিল। গোল শূন্য 90 মিনিটের পর খেলা গড়ায় অতিরিক্ত সময়। 91 মিনিটে উচ্ছ্বাসের ক্রসে সাইফকে লিড এনে দেন মারাজ। 9 মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ফাহিম। 14 ডিসেম্বর সেমিফাইনালে ঐতিহ্যবাহী আবাহনী লিমিটেডের মুখোমুখি হবে সাইফ স্পোর্টিং। এবার কিন্তু এমফল উদো, তার সামনে সুযোগ আছে, কি করলেন উদো, টাই ব্রেকারে চলে যাবে ম্যাচ। নিহাত জামান উচ্ছ্বাস, দেখা যাক ফার্স্ট এক্সট্রা টাইমে এবার হেডার এবং গোল। সাইফ স্পোর্টিং ক্লাব 91 মিনিটে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আবাসস্থল সংকটে প্রজাপতিরা। ঝোপঝাড় পরিষ্কার করে নতুন ভবন তৈরি করায় তার অস্তিত্ব সংকটে। একসময় 120 প্রজাতির প্রজাপতির বসবাস থাকলেও এখন তা কমে 60-এ নেমেছে। প্রকৃতির নির্দেশক প্রজাপতি রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান গবেষকদের। প্রজাপতিকে বলা হয় প্রকৃতির অলংকার। এর শরীর জুড়ে রঙের মেলা, ফুলে ফুলে ছুটোছুটি নজর কাড়ে সবার। উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি, এই স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসে প্রজাপতি মেলা। প্রকৃতির এই বর্ণিল প্রাণীটির সঙ্গে পরিচয় হতে আসেন অনেকেই। ভালো লাগছে এবং অনেক ডিফারেন্ট টাইপ অফ প্রজাপতি দেখছি, অনেক কিছুই জানছি। খাবার সংগ্রহ করবে, যেখানে থাকবে, যেখানে তার জীবন চক্র চলবে, সেই গাছগুলোর অভাব দেখা দিচ্ছে শহর অঞ্চলে। এনভায়রনমেন্টে টিকে রাখার জন্য আমাদের কিছু অ্যাক্টিভিটিস আছে, সেগুলো নিতে হবে।
মেলার আয়োজক প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। তারা জানান, দেশে প্রায় ৩০০ প্রজাতির প্রজাপতি দেখা মেলে। গাউডি ব্যারন ও কমন ভ্যালভেট ববসহ 1/3 বসবাস জাহাঙ্গীরনগরে। কিন্তু গত কয়েক বছরে ক্যাম্পাসে অবকাঠামো উন্নয়ন করার কাজে নির্বিচারে প্রজাপতির আবাসস্থল ধ্বংস হয়েছে। এমনকি এবছর এখনও পরিযায়ী পাখিশূন্য 4টি লেক। 120টির মতো। তো আজকে এই 12 বছর এক যুগ পরে প্রজাপতির সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে। তো এর কারণ মূলত আসলে উন্নয়ন এবং তার যে আসলে থাকার যে জায়গাটা, প্রজাপতি নির্ভর যেসব গাছপালা ঝোপঝাড় ছিল, তো বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন হবে এটা নিয়ে আমাদের কোনো বিরোধ নেই। বাট এই উন্নয়নের সাথে সাথে যেসব গাছপালা বা তাদের যে ঝোপঝাড়, এগুলো কিন্তু কাটা হয়েছে বা কাটা পড়ে। তো আমরা এটি নিয়ে খুব শঙ্কিত। প্রকৃতির ভারসাম্য রক্ষায় প্রজাপতির ভূমিকা নিয়ে শিশুদের নাচ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা মুগ্ধ করে দর্শনার্থীদের। সম্মাননা দেয়া হয় প্রজাপতি রক্ষায় গবেষকদের। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল 1 ঘন্টার বিরতিহীন সংবাদে। আমাদের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।